দীপাবলির দিন গোপাল সোনাদের সাজানো থেকে শুরু করে সারাটা দিন কিভাবে কাটালাম, আজকে রাতের স্পেশাল মেনু কি হলো, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আজকের ব্লগটা না, ওই যে সারাদিনের কাজকর্ম করি তো সেগুলো তো তোমাদের সাথে রোজ শেয়ার করি, কিন্তু আজকে না সব কাজ সেরে স্নান টান সেরে নিয়েছি। তারপর এই যে ঠাকুর ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই গোপাল সোনাদের জন্য রেকাবিগুলো মানে ফল মিষ্টি দিয়ে রেকাবিগুলো সাজিয়ে নিচ্ছি। তো ফলের মধ্যে ছিল কলা, লেবু, আপেল, আর ছিল আঙ্গুর, আর মিষ্টি আর নাড়ু দিয়ে দিয়েছি গোপাল সোনাদের। তো ফলগুলো একে একে কেটে নিচ্ছিলাম আর কি। তো প্রথমেই আঙুরটা ধুয়ে দিয়ে দিলাম, তারপর আর কি কলার খোসাটা ছাড়িয়ে রেকাবির মধ্যে রেখে দিলাম। তো এদিকে লেবুটা আর আপেলটা তো কেটে দিতে হবে, তো সেই জন্য বটিটা নিয়ে আর কাটতে বসে পড়লাম। তো প্রথমে লেবুটা কেটে দিলাম। আর কি বলো তো, এই ফলের মধ্যে এখন বেশিরভাগই এই লেবু আর আপেলটা রোজকারই দেওয়া হয়, আর আঙুর তো এখানে সচরাচর পাওয়া যায় না। ওই কালো আঙুরগুলো ওই আমার কাকা শ্বশুর বর্ধমান থেকে নিয়ে এসেছিলো, তো ওগুলোই দেওয়া হচ্ছে আর কি। তো এদিকে আমি গোপাল সোনাদের রেকাবিতে ফুল দিয়ে সাজিয়ে তুলসী পাতা দিয়ে রেডি করে দিয়ে প্রথমে ঘি মাখিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে দুধ আর জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো জলের মধ্যে তো অবশ্যই গোলাপ জল আর অগরু দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, গোপাল সোনাদের না গহনাগুলো জন্মাষ্টমীর পরে মানে তখন তো একবার পরিষ্কার করেছিলাম, তো তখন না খুলে রেখেছিলাম। তো গহনাগুলো না আজকে পরিয়ে দিচ্ছি। তো প্রথমে কি বলতো, গোপাল সোনার পায়ের মলগুলো পরিয়ে দিলাম। তো দেখতে না খুব সুন্দর লাগছিল। আর কি বলতো, আমরা যেমন কোনো অনুষ্ঠানে বা পুজোতে গহনা পরি, আমার মনে হয় গোপাল সোনাদেরও আর কি গহনাগুলো পরিয়ে দিলে ওদের ভালো লাগবে। তো হার এবং মুকুট পরিয়ে দেবো, কিন্তু মুকুটটা না ঠিক মতো হলো না, তো সেই জন্য পরালাম না। তো দেখো, খুব সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে আর প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো এদিকে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই আমার গোপাল সোনাকে নতুন রূপে সাজিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, পুজো শেষ করে এদিকে রেকাবিগুলো এক জায়গায় করে নিলাম, দিয়ে এবার এগুলো বাইরে ধুতে চলে যাব আর এখানটা মুছে দেব, তাহলে ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তো এদিকের কাজ সেরে তারপর আবার ছেলেকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে। তো এখন না ছেলে বাইরের দিকে আর কি, তো পাশের বাড়িতে ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম, ছেলে খেলতে গিয়েছিল আর কি। তো আমাদের তো গ্রামের বাড়ি ধরো, তো গ্রামের না পাশাপাশি যাদের বাড়ি তারা না আমার ছেলেকে প্রায় সময় নিয়ে যায়। তো ওদের বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে, তাদের সাথে খেলা করে আর কি। তো এইদিকে দেখো, উঠানের মধ্যে রোদ চলে এসেছে। আর তুলসী মন্দিরের সামনে আমি কী করেছি, এই যে মাটির প্রদীপগুলো না, ভাবলাম যে খড়ি আলপনা দিয়ে যে খড়ি মাটিটা থাকে না, ওগুলো দিয়ে একটু সাদা সাদা রঙ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানের মধ্যে মোটামুটি 10টা প্রদীপ আছে আর কি। তো এখনও না 4টে বিকালবেলায় আর কি আনতে দেব। তো এখন তো দুপুর বলতে এখন ওই 12টা বাজবে। তো যাই হোক, এগুলো সব ওই খড়ি দিয়ে রং করে দিলাম, প্রদীপগুলো দিয়ে রোদে দিয়ে দিলাম। তো তুলসী মন্দিরের সামনেটা ভাবলাম একটু বড় করে আলপনা দিয়ে দিই, দিয়ে 14টা প্রদীপ এই আলপনার ভিতরে আর কি খুব সুন্দর করে সাজিয়ে দেবো সন্ধ্যাবেলায়, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখন থেকে আলপনাটা দিয়ে রাখলে না সন্ধ্যাবেলাকে আলপনাটা শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুটবে। তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে তো ওই স্নান টান সেরে শুধু এই সব কাজই করেছি। তো এদিকে দেখো, আলপনাটা দিয়ে দিচ্ছি। আর এখানটা জানো তো, ওই যে এই বছর তো একভাবে বৃষ্টি হয়েছে, তো তবুও এখানটা একটু ব্লিচিং পাউডার দিয়েছিলাম বলে সাদা মতন হয়ে ছেড়েছে। আর তুলসী মন্দিরের সামনেটা কেন জানি না একটু জল জল ভাব আছে আর কি, তো বুঝতে পারলাম না যে ওখানে জলটা কেন শুকায়নি। যাই হোক, আলপনাটা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি না ভাবলাম একটু বড় করে দেব, কিন্তু খুব একটা বড় না করতে পারলাম না, একে তো সময়ের অভাব, তারপরে না এখানটা আরেকটু এদিক ঘেঁষে করলে আর একটু বড় জায়গা পেতাম। কি বলো তো, বেশি বড় করতে গেলে তুলসী মন্দিরের ওই দিকে চলে যাবে, তো সেই জন্য আর কি এইটুকুই করলাম, বেশি বড় করলাম না। আর কি বলো তো, এখন অনেক দিনে আর কি আলপনা দিইনি, তো
তো তবুও তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, না হলে ধীরে সুস্থে বসে বসে হাতে সময় নিয়ে দিলে হয়তো এর থেকে আরেকটু ভালো হতো। তারপর কি, ওই যে তোমরা তো জানোই আমার ছোট ছেলে নিয়ে কাজকর্ম করা, তো সেই জন্যই একটু তাড়াহুড়োর মধ্যেই আলপনাটা দিচ্ছিলাম। তো না হলে না ছেলের খাবার টাইম হয়ে যেত। আর ছেলে আজকে সকালের দিকে যে জলখাবেলার দিকে যে ঘুমায়, আজকে না ছেলে ঘুমায়নি, কেননা সকালের দিকে ছেলে একটু বেলা করেই উঠেছে, তো সেই জন্যই আর কি আর ঘুমালো না। তো সেই জন্য সকাল সকাল মানে ছেলেকে ওই 1টার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তারপর ওই বিকালের দিকে ওই 3টের সময় এদিকে আবার ওই আমাদের এই যে গ্রামে না কালী ঠাকুর যায়, তো তো মানে একজনের বাড়ি থেকে মন্দিরে যায়, তো সেটা দেখতে যাব। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো আমি কিন্তু চেঞ্জ করে মানে শাড়ি পরে রেডি হয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। আর আমাদের বাড়িটা না এভাবে মানে টুনি আলো দিয়ে সাজানো হয়েছিল উপরের দিকটা। তো এখন তো বাইরের দিকটা অন্ধকার, তো তোমাদেরকে অন্ধকারের মধ্যে আর কি দেখালাম। তো যাই হোক, এটা আমাদের পাশের বাড়ির একজনদের বাড়ি আর কি। তো এদের বাড়িটা না আলোতে খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। যাই হোক, কালী পুজো তো ওই আলোরই মেলা আর কি। তো চারিদিকে সব প্রত্যেক বাড়িতে বাড়িতে টুনি আলো দেবে, আর চারিদিকে রকমারি আলো জ্বলবে, দেখতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন মন্দিরে পৌঁছে গেছি। আর দেখো আমার মেয়ে সামনে সামনেই যাচ্ছে আর কি। তো দেখো মন্দিরে চলে এলাম ভিতরে। তো এখানে মায়ের পুজোর জোগাড় করা হচ্ছিল। তো আমরা পুজো নিয়ে এসেছিলাম, বড় মা নিয়ে এসেছিলো পুজোটা, তো পূজা দিয়ে দিয়েছি। আর এদিকে মালা দেয়া, ফল কাটা, সব চারিদিকে নানা রকম প্রস্তুতি চলছে। আর দেখো এখানেও খুব সুন্দর লাইটের গাছ এবং লাইটের মানে রকমারি লাইটের আর কি, দেখো নানা রকম ডিজাইন করা আছে। তো এই দিকটাতে আমি মোমবাতিটা দিয়ে দিয়েছিলাম। তো মোমবাতিটা দেওয়ার পর দেখলাম যে অতটা খেয়াল করিনি যে বাইরের দিকটা না, মানে বাইরের দিকটা না সরি, ওপরের দিকটা খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো এদিকে দেখো মেয়ে আর মেয়ের বন্ধুরা মিলে এখানে কিন্তু ঘুগনি খেতে লেগে পড়েছিল। তো আমার মেয়ে না খায়নি, আমার মেয়ের জন্য আর কি অন্য খাবার নিয়েছিলাম। তো এদিকে ওখান থেকে চলে এসেছিলাম আর একটা কালী মন্দিরে। তো এখানে এখনও সেরকম পুজোর জোগাড় করা হয়নি। তো এখানে প্রণাম টনাম করে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে এই যে প্রদীপগুলো সব রেডি করে একে একে জ্বালতে আরম্ভ করে দিয়েছিলাম। তো সব মানে ঠাকুর দেখে এসে তারপর আর কি বাড়িতে প্রদীপগুলো দিচ্ছি। তো প্রথমে প্রদীপগুলো জ্বেলে নিলাম, তারপর আর কি যে সন্ধ্যে দুপুরের দিকে আলপনাটা দিয়েছিলাম তো সেখানে দিয়ে দেব। তো তাহলে কি বলো তো, দেখতে ভালো লাগবে। আর কি জানো তো, ওই আমার একটা কি মিসিং হয়ে গেছে, যে দুটো প্রদীপ রেডি করে রেখেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মাঝে না ওই দুটোই দিতে ভুলে গিয়েছিলাম। আর প্রদীপগুলো যে থালার মধ্যে জ্বালিয়ে নিয়েছিলাম, তো এত গরম হয়ে গিয়েছিলো, তো খুব সাবধানে তুলে তুলে আর কি দেখো আলপনাটার মধ্যে সাজিয়ে দিলাম। তো দেখতে কিন্তু অপূর্ব লাগছিল জানো তো। কিন্তু কি বলো তো, এই যে প্রদীপের সলতেগুলো তো বেশিক্ষণ চলবে না, কেননা এগুলো না ওই যে সলতেগুলো রেডি করেছিলাম একদম খুব সুন্দরভাবে জ্বলছিল, তো তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো যাই হোক, আজকে মানে এবারে দীপাবলিটা কিন্তু আমার খুব খুব ভালো কাটলো। তোমাদের কেমন কেটেছে দীপাবলিটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে রাতের মেনু হচ্ছিল এই যে, এখন কড়াইয়ের মধ্যে মশলা কষানো হচ্ছিল, আর কুকারের মধ্যে আছে আলু আর কাবলি ছোলা, আর এদিকে ফুলকপি, ক্যাপসিকাম, বিন সব কেটে রাখা হয়েছে। আর দেখো কুকারের মধ্যেই বড় মা ওই মশলাটা ঢেলে দিয়েছে, দিয়ে রেডি করে দিয়েছে একবারে, তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর কি। তো এদিকে তো সব নানা রকম জোগাড় যন্ত্র করা হয়েছে, মানে ওই ঠাকুর আর ওই প্যান্ডেল থেকে ঘুরে এসেই আর কি এসব রান্নার জোগাড় হচ্ছে। তো এখনও পর্যন্ত সব রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে বড় মা ওভেনেতে বসিয়ে দিয়েছিল, আর এদিকে মানে তরকারিটা বসিয়ে দিয়েছিলো, আর এদিকে উনানের মধ্যে আর কি রাইসের চালটা সিদ্ধ করে নিয়েছিল। তো এদিকে কাজু কিশমিশ এগুলো সব রাখা ছিল। তো যাই হোক, মটর পনিরের তরকারি আর ছিল রাইস, আর ছিল পাঁপড় ভাজা। তো দেখতেই পাচ্ছ বড় মা এখন পাঁপড় ভাজছে, আর এদিকে কিন্তু রাইস কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল রাতের মেনু। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।